সকালে ভার্সিটিতে, হ্যাঁ, আজও আমি ভার্সিটিতে ঢুকেছি, কিন্তু খেত হয়ে না, মিস্টার স্মার্ট হয়ে। কলেজের গেট দিয়ে একটি দামি রয়্যাল এনফিল্ডের বাইক ঢুকলো। বাইকটির দিকে অনেকেই তাকিয়ে আছে। আমি হেলমেট পরা, তাই হয়তো কেউ এখনও দেখতে পায়নি আমাকে। যেহেতু এই বাইকটি খুব কম লোকে ইউজ করে, তাই হয়তো ভাবছি খেয়ে আবার নতুন এলো। দেখতে পেলাম বটগাছের নিচে রোহানি ও নেহা দাঁড়িয়ে আছে। আমি বাইকটি রোহানি ও নেহার ঠিক সামনে এনে পার্ক করলাম। বাইক থেকে নেমে হেলমেট খুলে ফেললাম। এবার হয়তো উৎসুক পাবলিক আমাকে চিনতে পেরেছে। আমার লুকের ব্যাপারে বলবো, কালো জিন্স, কিছু কিছু জায়গায় নকশা করা, গায়ে একটা লেদার, যেহেতু শীতকাল, তার নিচে একটা হোয়াইট শার্ট আর হোয়াইট শু পরা। শার্টের বোতামের ফাঁকে গুজে রাখা হোয়াইট লাইট রিফ্লেকটিভ সানগ্লাসটি বের করে চোখে দিলাম। নেহা আর রুহানি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে, মুখটা হা হয়ে আছে। হয়তো বিশ্বাস হচ্ছে না যে খ্যাত কীভাবে এত স্টাইলিশ হয়ে গেল। এই যে, মুখ বন্ধ করুন, বিড়াল ঢুকবে তো। ও হ্যাঁ, আমাকে চিনতে পারছেন? তুমি কি ওই খ্যাত ছেলেটা? হ্যাঁ, কিন্তু তুই থেকে তুমি হয়ে গেলাম কি করে? আসলে গতকাল আমি ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম। রাতে অনেক ভেবেছি যে তোমার সাথে যা করেছি তা একদমই ঠিক হয়নি। হা হা হা, আসলে বুঝি তো, কোনো ছড়ির প্রসঙ্গ না, আসলে সব যে রূপের কেলমা। কাল খেয়েছিলাম, আবর্জনা ছিলাম, এখন স্মার্ট হয়ে গেছি, তো এখন তো সাব্বির, থাক, বাদ দাও। তোমাদের সাথে ভকভক করে আমার সময় নষ্ট করে লাভ নাই। বাই। হঠাৎ পিছন থেকে, আপনি কি মেজর সাব্বির? মানে কিসের মেজর? আর কে মেজর? ও কিভাবে জানলো? না, ওকে তো বুঝতে দেওয়া যাবে না। মনে মনে আমি আশরাফুল, আর আমি কি তা তো তোমরা জানোই। আসলে স্মার্ট হয়েছি ঠিকই, কিন্তু এমনভাবে স্টাইল বদলেছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। ও, আমি তো ভেবেছিলাম যে যা বাবার বাবুন। আমি গেলাম। যাওয়ার সময় খেয়াল করলাম যে ওর মন খারাপ হয়ে গেছে, কিন্তু কেন খারাপ হয়েছে তা বুঝতে পারিনি। দুটো ক্লাস শেষ করে কলেজের ছাদে গেলাম। ছাদে ইমন আর রাইসা বসে বসে প্ল্যান করছি। হঠাৎ কলেজের পিছন থেকে গুলির আওয়াজ। সাথে সাথে দৌড়াতে লাগলাম। ঘটনাস্থলে দেখতে পেলাম রাস্তায় রক্ত দিয়ে ছেয়ে গেছে। একটা ছেলে, বয়স 23 থেকে 26 হবে, রক্ত অবস্থায় পড়ে আছে, বুকে গুলি লেগেছে। ওর পালস চেক করলাম। হ্যাঁ, করতেছি। অ্যাম্বুলেন্স ফোন দিলাম না, ইমন প্রাইভেট কার নিয়ে এসেছে। ওর কারে শুয়ে দিলাম, ওর পাশে বসলাম। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। আমি ছেলেটিকে জাগাবার চেষ্টা করছি। হাসপাতালে নিয়ে গেলাম, স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি। হঠাৎ ও আমার হাত ধরলো। ভাইয়া, আমার সময় শেষ। আমাকে আর বাঁচানো সম্ভব না। আমার বোনটাকে বাঁচান, ওরা ওকে মেরে ফেলবে। কারা? এ এম ছেলেটির নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ছেলেটি আর নেই, কিন্তু ওর কথাগুলো কানে বাজছে। ওর শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। রাইসা, তুমি ছেলেটির বাবা মাকে খবর দাও। আর ইমন, তুই সবাইকে প্রিপারেশন নিয়ে আসতে বল এক্ষুনি। রাগে মাথা রক ফেটে যাবে এমন অবস্থা। কিছুক্ষণের ভেতর সবাই চলে আসলো। সবাই নেমে পড়লাম। মিশন স্পটে গেলাম। গিয়ে সেখানে ভালো মতে খুঁজতে লাগলাম, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। কিন্তু পাওয়া গেল না, শুধু কিছু টায়ারের ছাপ পাওয়া গেল। আমি লক্ষ্য করলাম পাশের একটা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। আর দেরি করলাম না, গার্ডের কাছে থেকে ফুটেজ দেখতে গেলাম। গার্ড প্রথমে না করলেও পুলিশ পরিচয় দেওয়ায় আর না করলেন না। ফুটেজ দেখে নিলাম। দেখলাম কিছু ছেলে মুখে মাস্ক লাগানো অবস্থায় হঠাৎ ছেলেটাকে গুলি করে দেয়। একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটাই তাহলে ছেলেটার বোন। গাড়ির নাম্বার দেখা যাচ্ছিল না, তাই নোট করে নিলাম। ওদের গাড়ি ফলো করার জন্য সামনে যতগুলো ট্রাফিক ক্যামেরা ছিল সবগুলো ফুটেজ দেখে নিলাম। ফলো করতে করতে আমরা একটি জঙ্গল টাইপ এলাকায় পৌঁছালাম। এখানেই টায়ারের ছাপ শেষ। সবাই চারিদিকে ছড়িয়ে পড়লাম। অনেক খোঁজাখুঁজির পর নীলা একটি বাড়ি দেখতে পেল জঙ্গলের ভিতর। সবাই বাড়িটিকে ঘিরে ধরলাম চারদিক থেকে। সবাইকে যার যার পজিশন বুঝিয়ে দিলাম। সবাই গান বের করে হাতে নিলাম। আমি দরজায় কান লাগিয়ে কিছু লোকের কথাবার্তার আওয়াজ পেলাম।
কিন্তু কি বলছে ঠিক শোনা যাচ্ছে না। ভিতরে আনুমানিক 2-3 জন হবে। সবাই কিছুক্ষণ চিন্তা ভাবনা করে নিলাম, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। আর দেরি করাটা ঠিক হবে না, পরে মেয়েটার খারাপ কিছু হয়ে যেতে পারে। সবাই একসাথে দরজা ভেঙে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে আমরা যা দেখতে পেলাম তার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। কমপক্ষে 10 থেকে 15 জন মেয়েকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখা হয়েছে। তাদের পাশে 3 জন লোক দাঁড়িয়ে আছে। 2 জনের হাতে পিস্তল, আরেকজনের হাতে একটি ইঞ্জেকশন। কিরে কারা তোরা? আবার এখানে কি চাস? তোদের এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে? তোদের জানের ভয় নেই? হা হা হা, জানের ভয় আমরা না, তোরা পাবি। আবির লোকটার হাতে গুলি করে দিল। পিস্তল পড়ে গেছে। সবাই সুযোগে আমি 2টাকে হেডশট দিলাম। হাতে গুলি লাগা লোকটা আমার দিকে অগ্রসর হতে নিল। ইমন তাকেও হেডশট দিয়ে দেয়। আর মাত্র একজন আছে, ওকে মারা যাবে না। ওর থেকে আরও কিছু তথ্য জানতে হবে। 2 জনের খুন হাতে দেখে তৃতীয়টা ভয় পেয়েছে। ওর হাত পা কাঁপছে। ওকে একটা চেয়ারে বাঁধার ব্যবস্থা করলাম। অন্যদিকে মিম, রাইসা, নীলা ওরা বন্দীদের মুক্ত করছে। তোকে দেখে মনে হচ্ছে তুই তো নতুন। বল তোদের লিডারকে, এই কাজ ছাড়া তোরা আর কি কি কাজের সাথে জড়িত? লোকটা বলতে অসম্মতি জানালো। আবির আর বাকিরা ওরা ওকে উত্তম মাধ্যম দিতে লাগলো। অনেকক্ষণ মারার পর লোকটা প্রায় আদমর অবস্থা হয়ে গেছে। আমি সবাইকে থামতে বললাম। কিরে, তোর কি জানের মায়া নেই? সত্যি বল, না হলে মাথায় পিস্তল ঠেকালাম। আমাকে মারবেন না স্যার, আমি বলছি এসব কার কাজ? গুলির আওয়াজ চলল। কে যেন গুলি করেছে। গুলিটা মাথা গেছে চলে গেছে। সবাই গুলি যে করেছে তাকে খুঁজতে লাগলাম। গুলি চালক হয়তো বাইক নিয়ে এসেছিল, তাই তাকে খুঁজে পাওয়া গেল না। আবার এই সন্ধ্যা হয়ে গেছে, তাই চারদিকে অন্ধকার নেমে এসেছে। কিছুই দেখা যাচ্ছে না। লোকটার পালস চেক করলাম। হ্যাঁ, লোকটা এখনো বেঁচে আছে। একে দ্রুত হাসপাতালে নাও। এ বেঁচে গেলে আমরা অনেক কিছু জানতে পারবো। এই অপরাধীদের নিশ্চিত আমাদের মিশনের সাথে সম্পর্ক। এদের ধরতে পারলে হয়তো আমাদের মিশন কমপ্লিট হবে। আর এসবের মূলে যে রয়েছে তাকে দ্রুত পকড়াও করতে হবে। হাসপাতালে এখানে একে সময় মতো নিয়ে এসেছেন, নয়তো এর বাচ্চা নেওয়ার সম্ভাবনাই ছিল না। ডাক্তার, এর কি জ্ঞান ফিরেছে? মাথায় চোট লেগেছে, জ্ঞান ফিরতে খানিকটা সময় লাগবে। ও আচ্ছা, ধন্যবাদ। আমি সবাইকে ডাকলাম। আমাদের টিমের 2 জন মেয়ে আর ফাহিমকে এখানে রেখে যাব, কারণ খুনি এখানে আবার আসবে ওকে মারার জন্য। আচ্ছা, আমি আছি পাহারায়। মিমার নীলা, তোমরা নার্সের বেশে পাহারা দিবে। গুড আইডিয়া। হুম। আর যেই মেয়েগুলো উদ্ধার হয়েছে তারা কি যার যার বাড়ি পৌঁছে গেছে? জিশান আর নীলা আর সুমন ওদের পৌঁছে দিতে গেছে। ও আচ্ছা, চল আমাদের যেতে হবে। আর এখানে কোনো কিছু হলে আমাকে আপডেট করো। ওকে বস, বাড়িতে চলে আসলাম। আমি ছাদে বসে ভাবছি, কে এই খুনি আর ওই কি সব অপকর্মের মূল, ইত্যাদি ইত্যাদি। সারা মাথায় ঘুরছে, অনেক চিন্তা ভাবনা চলছে মাথায়। হঠাৎ রাইসার আগমন। কি এত ভাবছেন মিস্টার সাব্বির? রাইসা বসো। এই তো কেসের ব্যাপারে। এত ভাবনা চিন্তার কি আছে? ওই লোকটার জ্ঞান ফিরলেই তো সব জানা যাবে। হাসপাতালে সব ঠিক আছে তো? হুম। ইমন ও আবির কোথায়? আর জিসান আর সুমন এসেছে? ওরা ঘুমাচ্ছে, আর জিশান আর সুমন মাত্র আসলো, ওরা খাচ্ছে। গুড। আকাশের দিকে তাকিয়ে কথাটি বললাম। কি হলো, আপসেট নাকি? না, আর কি? কি? কিছু না। আমাকে বলবেন না? ও খুবই কৌতূহলী চাহনি নিয়ে তাকিয়ে আছে। নেহার ব্যাপারে ভাবছি। নেহাকে? ওই যে ভার্সিটির মেয়েটা? মানে ভালোবাসেন? এখন কি বলবো? যদি বলি যে ভালোবাসি তাহলে আবার কি না কি ভাববে। মেয়েটা আবার ফ্রি মাইন্ডের, বলাই যায়। খুব ভালোবাসি। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তারপর ওকে সব খুলে বললাম। ও মাই গড, মেজর সাহেব তলে তলে সিএনজি চালান? সিএনজি মানে? কথার কথা। ও তো কি ভাবলেই হবে না, প্রপোজ করবেন? তুমি তো জানোই যে ওদের সাথে কি কি হয়েছে। আর আগে বললে চোর থাপ্পড় ছাড়া কপালে আর কিছু জুটতো না। কিন্তু
কিন্তু এখন স্মার্ট লুক দেখে হয়তো রাজি হবে। তো দেখি কি করা যায়। আচ্ছা, বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওর সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেলাম। পরের দিন ক্যাম্পাসে বসে আছি, সাথে আমার ফ্রেন্ডরা কয়েকজন, বাকিরা হাসপাতালে নজরদারি করেছে। রাতে নাকি কেউ একজন হাসপাতালে লোকটার কেবিনে ঢুকেছিল, আর তারা নাকি লোকটাকে মারার জন্য চেষ্টা করেছে, কিন্তু হাসপাতালে ওরা থাকায় কিছুই করতে পারেনি। হাসপাতালের গার্ড আরও করা হয়েছে। অন্যদিকে নেহা রোহানি ওদের বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, আর নেহা বারবার আমার দিকে তাকাচ্ছে, কেমন যেন মনে হচ্ছে ও আমাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ক্যাম্পাসে কিছু মোটরসাইকেল ঢুকলো, সবাই তাকিয়ে আছে যে আপনারা আমার গল্পের পাঠক পাঠিকা, অর্থাৎ আমার কলিজারা, যারা গল্পটি পড়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই গল্পটি শেষ হতে চলেছে। নেক্সটে কি গল্প লিখব আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকের মতামতই আমার জন্য মূল্যবান।